দুরাত 3 দিনের ট্যুর দেখুন সুন্দরবন ভ্রমণ। আজ দেখুন প্রথম দিন পার্ট নম্বর 1। সুপ্রভাত বন্ধুরা, আমরা কলকাতা বাড়ি থেকে সকাল সকাল বেরোচ্ছি। প্রথমে আমরা যাব শিয়ালদা স্টেশন, সেখান থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরব বলে। বাড়ি থেকে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। চলুন আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাই। তবে আমরা একা নই, সাথে আমার বিআই এবং বিয়ান মহাশয়া আছেন। ট্রেন ঢুকতে দেরি থাকায় আমরা এসে গেলাম শিয়ালদা রেল স্টেশনে জন আহারের কাউন্টারে। সেখান থেকে আমরা একটু টিফিন সংগ্রহ করে নিলাম, যেটা আমরা ট্রেনে বসে খাবো। ওই যে দূর থেকে দেখা যায় ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যথারীতি ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। আমরা যাব ক্যানিং। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন ভ্রমণ। সিট পেয়ে গেছি মোটামুটি। ট্রেন যে খুব একটা ভিড় তা নেই, মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। এই যে টিফিন খাওয়ার ব্যবস্থা চলছে, আমরা টিফিনটা একটু করে খেয়ে নিই। কাঁটায় কাঁটায় সকাল 7:42 দেখতে পাচ্ছেন বন্ধুরা। একেবারে সময়ে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা ছেড়ে আমরা ক্যানিংয়ের দিকে রওনা হচ্ছি। যথা সময়ে ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন সকাল 7:42। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ক্যানিং অভিমুখে। আমাদের ট্রেন ক্যানিংয়ে ঢুকে পড়ল, যার রেলপথ দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, আর এর মাঝে স্টেশন আছে 18টা। সময় লাগলো 1 ঘন্টা ওই 10-12 মিনিট। বাঁদিকে যে অটোগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই অটোগুলোতেই আমাদের মতো যারা ট্যুরিস্ট আছে তারাই এই অটো থেকে যাবে সোনাখালি। আমাদের ট্রেন একেবারে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা ধীরে ধীরে এবারে নেমে পড়ব। আমরা সবাই নেমে পড়লাম। আমরা ওই অটো স্ট্যান্ডের দিকে পৌঁছে যাব। আমাদেরকে ট্রাভেল কোম্পানি বলেই দিয়েছিল ট্রেন থেকে নেমে উল্টো দিকে হাঁটবেন, অর্থাৎ শিয়ালদের দিকে। কাউকে জিজ্ঞেস করবেন বনবিবির মন্দির কোথায়, যে কেউ বলে দেবে এবং সেখানে আপনারা চলে আসবেন। সেই মতো আমরা প্ল্যাটফর্ম থেকে হেঁটে সেদিকেই যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম সেই বনবিবির মন্দিরের কাছে। এই যে দেখুন প্ল্যাটফর্ম, ঠিক তার পাশেই হচ্ছে এই বনবিবির মন্দির। দেখতে পাচ্ছেন এই যে অটো দাঁড়িয়ে আছি, অটো পেয়ে গেছি। আমাদের যে দাস ট্রাভেল সেই লোকের সাথে দেখা হয়ে গেল। একটু দেখিয়ে দিই, এই যে ক্যানিং ট্রেন দাঁড়িয়ে আছে, শিয়ালদার দিকে যাবে। আমরা যাচ্ছি ক্যানিং শহর ফুঁড়ে। বাঁদিকে হচ্ছে ক্যানিং নতুন বাস স্ট্যান্ড, সেটা পার করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং ঠিক এর পাশেই হচ্ছে অটো এবং প্রাইভেট গাড়ির স্ট্যান্ড, এখানে সব দাঁড়িয়ে আছে। এখান থেকেও দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবন বিভিন্ন অঞ্চলে যাওয়া যায়। আমাদের অটো চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ক্যানিং বাসন্তী হাইওয়ের উপরে। আপনার নামটা কি ভাই? আমার নাম সাবির। কি? সাবির। সাবির? তো আপনার ফোন নাম্বার আছে নাকি? হ্যাঁ আছে। একটু বলুন দেখি। 9775621022। আরেকবার বলুন। 9775621022। ধন্যবাদ। ক্যানিং থেকে সোনাখালি যে ড্রাইভার সাহেব অটোতে করে আমাদের নিয়ে যাচ্ছে, তার নাম ফোন নাম্বারটা নিয়ে রাখলাম। আমরা মাতলা ব্রিজে উঠে পড়লাম। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতলা ব্রিজ বা ক্যানিং ব্রিজও বলা হয়। যাই হোক বন্ধুরা, আমি প্রায় 17-18 বছর আগে এখানে একবার এসেছিলাম, তখন এই ব্রিজ তৈরি হচ্ছিল। দেখতে পাচ্ছি মাতলা নদীতে এখন জোয়ার আছে, যার ফলে দেখতে পাচ্ছি একেবারে কানায় কানায় পূর্ণ। তবে এই নদীটি যখন ভাটা পড়ে যায়
এক্কেবারে মাটি বেরিয়ে যায়, তখন মানুষ পায়ে হেঁটে এপার ওপার করতে পারে। এখানে দেখতে পাচ্ছি রাস্তা ভিজে, অর্থাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এটি ক্যানিং বাসন্তী হাইওয়ে। আমরা 18-20 কিলোমিটার রাস্তা সোনাখালি চৌমাথা পেরিয়ে চলে এলাম। এটি হচ্ছে সোনাখালি বাস স্ট্যান্ড। আমরা ক্যানিং বাসন্তী হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে পড়লাম সোনাখালি ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন একটা সরু গলি, আমাদের অটোটা যাচ্ছে একেবারে সোনাখালি ঘাটের অভিমুখে। আমরা পৌঁছে গেলাম। দেখুন মানুষজন হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যে যার কোম্পানির বোর্ড নিয়ে। আমরা এবারে নেমে পড়ব। আমরা সোনাখালি পৌঁছে গেলাম। আমরা অটো থেকে নামি, মাথার উপরে লাগেজ আছে, নামাই। আস্তে আস্তে নামো। ড্রাইভার সাহেব লাগেজগুলো নামিয়ে দিচ্ছেন। জয় তো, তুমি জয়? আচ্ছা, জয়ের সাথে দেখা হয়ে গেল। জয়ই আমাকে ফোন করছে। ইনি হচ্ছেন দাস ট্রাভেলের কর্মী। সোনাখালি খেয়াঘাট চলে এসেছি। দেখুন, এই হচ্ছে সোনাখালি রিভার বা নদী। আমাদের বোর্ড ওই যে পেছনে লেগে আছে। আমরা এবার বোর্ডে উঠব। আমরা এসেছি, এই যে একটু মুখটা দেখাও গো, এই যে দাদা দিদি আর ওই যে গিন্নি। আমরা এসেছি সুন্দরবন বেড়াতে। আমরা এখন এই মুহূর্তে এই সোনাখালি ঘাটে অপেক্ষা করছি। বোর্ড লেগে গেছে, আমরা এবারে বোর্ডে উঠব। তো যাই হোক, এই হচ্ছে সোনাখালি। বোর্ডে উঠে বাকি আরও অনেক কথা, সেগুলো নিশ্চয়ই বলবো। যাই হোক, আমাদের বোর্ডের নাম হচ্ছে বাবুসোনা, MB বাবুসোনা। তো যাই হোক, আরও পরিষ্কার করে দেখাবো। একটা বোর্ড আছে, ছেড়ে চলে যাক, আমাদেরটা লাগছে। আমাদের বোর্ডে ওঠার সিগন্যাল হয়ে গেছে। আমরা ধীরে ধীরে বোর্ডের দিকে এগোচ্ছি। এই যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে ঘাট। এই যে আমরা একটু বোর্ডের দিকে যাই। একটু দাঁড়িয়ে যাও, হুড়ুহুড়ি করে ওঠার দরকার নেই, ধীরে ধীরে ওঠো। ওই যে সামনে MB বাবুসোনা, এই বোর্ডটি হচ্ছে আমাদের বোর্ড। MB বাবুসোনা বোর্ডে আমরা সবাই ওঠার চেষ্টা করছি। আমাদের ট্রাভেল কোম্পানির লোক প্রত্যেকজনকে হাত ধরে তুলে নেওয়ার চেষ্টা করছে। আমরা প্রথমে লঞ্চে উঠে পড়লাম। এনাদের লোকজন বললেন, আপনারা নিচের বেড পাতা আছে, সেখানে লাগেজপত্র রাখুন এবং ধীরে ধীরে ওপরে উঠে বসুন। সেই মতো আমি উপরে উঠে এলাম। দেখতে পাচ্ছি অনেক লোকই ওপরে চলে এসেছে। ওই যে দেখা যাচ্ছে আমার গিন্নি, দিদি সবাই বসে আছেন। আমার জন্য সিট রেখেছেন একেবারে সাইড চেপে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই লঞ্চ। আমি এরপরে আরও অনেক প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাবো। দাস ট্রাভেল থেকে সুন্দরবন ট্যুরের যে বোর্ড ছেড়ে দিল, একটু ঘুরিয়ে দেখায়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোনাখালি ঘাট। ঘাট ছেড়ে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে। আমরা সুন্দরবনের যে আমাদের 3 দিনের ট্যুর, সেটা শুরু হলো এখান থেকে। আমার পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাসন্তী ব্রিজ। আর এই নদীর নাম হচ্ছে মাতলা নদী বা বিদ্যাধরী নদী। মাতলা নদী তো ক্যানিং থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমরা যেতে যেতে আরও অনেক প্রতিচ্ছবি দেখাবো। তারপরে তো পেট পুজোর একটা ব্যাপার আছে, আগে সেটা করতে হবে। শুধু জল আর জঙ্গল দেখলে হবে না, কি খাওয়া দাওয়া তো দেখতে হবে। আগে পেট পুজোটা দেখি। হ্যাঁ, কি ড্রাইভার সাহেব, সব ঠিকঠাক আছে তো? বাহ, খুব সুন্দর। যাই হোক, একটুখানি লঞ্চটা আমি একটু বোর্ডটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ফিরিয়ে। এই যে লোকজন সব এসছেন, অনেকে এসছেন। MB বাবুসোনা এই বোর্ডের নাম। এখন 3 দিন ধরে কত ভিডিও করব, জায়গা হবে না ফোনের। তো যাই হোক, এখন এই পর্যন্ত থাক, কি বলেন? তো একটু মুখটা দেখিয়ে দিই।
এই তো দিদি মুখটা একটু দেখান গো, দেখেছে ও গিন্নি, একটু তাকাও। গুড। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটি হচ্ছে সোনাখালি ব্রিজ বা বাসন্তী ব্রিজ বলা হয়। এর রোডের নামটা হচ্ছে কলকাতা বাসন্তী হাইওয়ে। আমরা অনেকেই জানি এই রোডটি একেবারে কলকাতা সায়েন্স সিটির পূর্ব দিক থেকে বেরিয়ে গেছে। এই ব্রিজটির বাসন্তী হাইওয়ে বলা হয়, যেটি চৌভাগা, বানতলা, বামুনঘাটা, লেদার কমপ্লেক্স, ঘটকপুকুর, মালঞ্চ, শিমুলতলা, হসপিটাল মোড় হয়ে সোনাখালি হয়ে এই ব্রিজটা পার হলেই বাসন্তী এরিয়া পড়ে যাচ্ছে। বাসন্তী ব্রিজ যেটা বলা হয় সেটা আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যে বোর্ডে আছি সেই বোর্ডের নাম এমবি বাবুসোনা। আমাদের যে ট্রাভেল সেটা হচ্ছে সুন্দরবন দাস ট্রাভেল, তার তত্ত্বাবধানেই আমরা সুন্দরবন ভ্রমণ করতে বেরিয়েছি। খানিকটা আমি এই প্রতিচ্ছবি দেখিয়ে দিই। এই হচ্ছে বিদ্যাধরী নদী বা মাতলা নদী, যাই বলি না কেন, এই হচ্ছে সেই নদী। তো যাই হোক, 3 দিন আমরা আছি এই জলে। 3 দিনে অনেক ছবি প্রতিচ্ছবি আমি দেখাবার চেষ্টা করব অবশ্যই। ভাই আপনার নাম কি? সঞ্জয়। কোথা থেকে এসছেন? ঝাড়গ্রাম। ও ঝাড়গ্রাম থেকে এসছেন? বাবা বাহ, আপনারাও সব নাকি? বেশ, তার মানে 3 দিন আছেন এখন এই জলে, তাই তো? আপনাদের সাথে আমাদের পরিবার হলো আর। হ্যাঁ হ্যাঁ, সেটাই। যাই হোক, এখন চায়ের ব্যবস্থা চলছে। আমরা তো কিছুক্ষণ আগেই উঠলাম, এখন চা বিস্কুট দিয়ে অভ্যর্থনা চলছে। এরপরেই টিফিন দেওয়া হবে। দেখতে পাচ্ছি টিফিনের ব্যবস্থা করছে। টেবিল চেয়ার পাতাই আছে, যে যার মতো বসে টিফিন খাবার ব্যবস্থা সব চলছে। যা খাবার যা দিয়েছে, মোটামুটি সকালের জলখাবার, অত লুচি টুচি খাওয়া যাবে না। দেখছি লুচি, আলুর দম আর রসগোল্লা। চলো ডান হাতের কাজটা সেরে ফেলি, পরবর্তীকালে আবার হবে। দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে সব খাবার দিচ্ছে। এই যে আমার গিন্নি খাচ্ছেন, এদিকে দিদি, দাদা ওনারাও খাচ্ছেন। দিদি একটু মুখটা নাড়ান ভালো করে, বোঝা যাবে যে হ্যাঁ খাচ্ছেন। আমরা লঞ্চে করে গোসাবার দিকে যাচ্ছি। সামনে যে বিশাল জলরাশি দেখতে পাচ্ছি, এইখান থেকে চারদিকে 4টে নদী মোহনার মুখ বেরিয়ে গেছে। ব্লু ডট দেওয়া একটা প্রতিচ্ছবি দিলাম। বাঁদিকে হচ্ছে রাঙাবালিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটা নদী বেরিয়ে গেল। ডান দিকে হচ্ছে ওই বালি ফেরিঘাট, বালির চর বলা হয়, বা বিজয়নগরের দিকে। আর কোনাকুনি একটা নদী বেরিয়ে গেছে, সেটা সোনাগড়ের দিকে। আর আমরা তো সোনাখালি হয়ে আসছি। ডান দিকে মজিদ বাড়ি আর গদখালি ফেরিঘাট। আর আমার সামনে দক্ষিণ দিকে পড়বে গোসাবা। আপনার নাম হচ্ছে আলমগীর খান। কতদিন এইসব করছেন? 10 বছর। আমি তো চালাতে পারবো না, আমাকে একবার স্টিয়ারিংটা ধরতে দেবেন, একটা ছবি একটা নেবো জাস্ট। মানে আমি এখন হাত দেবো না, এখন হাত দিলে তীরে গিয়ে ধাক্কা মেরে দেবো হয়তো। হ্যাঁ ঠিক আছে আলমগীর বাবু, ভালো থাকুন, কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা দাস ট্রাভেলের স্টাফ, বলো তোমাদের নাম একটা একটা করে বলো। আমার নাম প্রবাস নাইয়া, আমার বাড়ি হলো ক্যানিং। আর তুমি তো জয়, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও ক্যানিং। আর তোমার? ও, তুমি বোর্ড নিয়ে আছো? আচ্ছা আচ্ছা, উনি মালিক। হ্যাঁ হ্যাঁ, মুখটা একটু দেখি ভালো করে, প্রকাশটা দিই। যাই হোক, জলে জলেই তো চলে অনেকটা সময়। বাবুসোনা বোর্ড, এমবি বাবুসোনা। এমবি বাবুসোনা বাবুর বোর্ডে আমরা। আচ্ছা আচ্ছা, খাটাখাটনি করি। আচ্ছা। আর এই যে দাস ট্রাভেল যেটা বলছো, মানে ওরা কি করে বোর্ডটাকে হায়ার করে, তাই তো? এই যাত্রীগুলোকে তুলে এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা দাস ট্রাভেল করছে। আর তোমরা অর্গানাইজে আছো? হ্যাঁ। অর্থাৎ ট্যুরিস্টদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এনারাই দেখেন। একটা ইনফরমেশন দিয়ে দিই, বোর্ডে উঠেছি, এখানে জয় যিনি ম্যানেজারই কাজ করছেন আর কি বলতে গেলে,
দাস ট্রাভেলের যে ম্যানেজমেন্টে আছেন ওনার কাছে আমাদের মানে পরিচয়পত্র যেটা বলা হয় আর কি, আধার কার্ড, সেটা দেওয়া হলো। ঠিক আছে জয়, হ্যাঁ ঠিক আছে। মনে করে একটা ইনফরমেশন দিয়ে দিই। অনেকে বলছিল যে জল টলের যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, একদম বোতলবন্দি জল, সত্যি জল ভালো জল, কোনো অসুবিধার কোনো কারণ নেই, নিশ্চিন্তে জল খাওয়া যেতে পারে। টিফিন খাওয়ার পরে আবার চা এসে গেছে, তো দেখতে পাচ্ছি এদের তৎপরতা ভালো, খারাপ কিছু এখনও পর্যন্ত দেখছি না। আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে এই নদীর তীর দুটো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চল, দুদিকে প্রচুর গাছগাছালি, যেটা বলা হয় সুন্দরী গাছের সব ভর্তি। এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ মাছও ধরছে, অর্থাৎ এখানে বাঘের যে ভয় নেই সেটা বোঝা যাচ্ছে। ভৌগোলিক অবস্থানটা দেখানোর চেষ্টা করলাম। আমরা বোর্ডে আছি, প্রচুর মানুষজন এসেছেন বেড়াতে, আমিও তার সাথে সাথী হয়েছি। আমাদের সকালের যে জল খাবার সেটা খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা যাব গোসাবায়। সেখানে হ্যামিল্টন সাহেবের একটা বাগান বাড়ি আছে, সেটা দেখব, এবং রবীন্দ্রনাথের যে একটা বাগান বাড়ি সেটাও দেখব। তো এই দুটো দেখার পরে পরবর্তীকালে এখানকার যে প্রতিচ্ছবি সেটা আমি আবার দেখাবো বা বলবো। তবে গোসাবা লঞ্চ ঘাটে নেমে সেখানে যা দেখব আপনাদের সামনে সেটাও তুলে ধরব। একটু জুম করে দেখাচ্ছি, সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোসাবা ফেরিঘাট। চলুন এই লঞ্চের রান্নাঘরটা একটু দেখাই, সেখানে কি রান্না হচ্ছে এবং আজকের দুপুরে আমাদের কি মেনু একটু আমরা জেনে নিই। ট্রেতে সাজানো আছে, এই হচ্ছে ইলিশ মাছ। তো আমরা যে 3 দিন থাকব শুনতে পেলাম ইলিশ মাছ প্রতিদিন দেওয়া হবে। এই ট্যুরের নামই হচ্ছে ইলিশ উৎসব। এই রান্নাঘরে এসে গেলাম, এই যে আমাদের জন্য সব খাবার টাবার তৈরি হচ্ছে। বা এই যে চিংড়ি মাছ, আজকে কি মেনু আছে ভাই? ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ইলিশ ভাপা, ইলিশ ভাপা, আর হচ্ছে চিংড়ির মালাইকারি, চিংড়ি মালাইকারি, আর আপনার হচ্ছে আলু ভাজা, ডাল, এইসব আছে। বাহ, তো মোটামুটি এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছি, কাটা কাটা সব আছে। এটা পুঁই শাক মাছের মাথা দিয়ে। পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, বাহ সুন্দর। এই চিংড়ি মাছ তো ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি। বাহ, কি ভাই এটা হাই করে দাও হাত তুলে। ওকে চলো। লঞ্চের ভিতরের প্রতিচ্ছবিটা আমি একটু দেখাই। দেখুন, পরপর এদিকে 4টে ওদিকে 4টে 8খানা বেড পাতা আছে, যার মধ্যে অনেকে এখানে যেমন রেস্ট নিচ্ছেন, শুয়ে বসে আছেন। উপরেও তো পর্যাপ্ত জায়গা আছে যেখানে বসে এই সুন্দরবন অঞ্চলের চারিদিকের দৃশ্য দেখা যায়। এখানে আমাদের লাগেজপত্র রাখা হয়েছে। গোসাবা লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ ভিড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে নামো সরস্বতী। আমাদের লঞ্চ থেকে আমরা সবাই নামছি ধীরে ধীরে গোসাবা ফেরি ঘাটে। তো যাই হোক, এরপরে আমরা যেখানে যাব তার প্রতিচ্ছবি আপনাদের দেখাবো। একটা বিষয় বেশ ভালো লাগছে, এই কোম্পানির যে লোকজনেরা আছে প্রত্যেকটা মানুষের হাত ধরে ওনারা নামিয়ে দিচ্ছেন, বেশ ভালো লাগছে। এমবি বাবুসোনা থেকে আমরা নামলাম বোট থেকে। এই একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে গোসাবা লঞ্চ ঘাট বা বোট ঘাট, আমরা যাই বলি না কেন। আমরা ধীরে ধীরে ঘাট থেকে উঠে যাই। আমরা যেখানে যাব এখন সেটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি। যেতে যেতে রাস্তার যে প্রতিচ্ছবি সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা ওই নদীর তীর থেকে গোসাবা বাজারে ঢুকে পড়লাম। আমরা যাচ্ছি গোসাবা বাজার ফুঁড়ে ওই হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ির দিকে। এটি হচ্ছে গোসাবা বাজার। দেখুন সেই বাজারের যে দোকানগুলো
প্রত্যেকটা সব যে যার মতো পসরা সাজিয়ে বসে আছে। মানুষের বেশ সমাগম, প্রচুর জিনিসের আমদানি। আমার তো মনে হচ্ছে এই যা বাজার, এ তো কলকাতাকে হার মানিয়ে দেবে। গোসাবা ফেরিঘাট থেকে আমরা হেঁটে ওই 7-8 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের সেই বাংলো বাড়ির দিকে। সামনে এই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আমরা একটু পায়ে হেঁটেই যাচ্ছি। বাঁ দিকে দেখছি ভাঙাচোড়ো কী সব ঘরবাড়ি, একটু উঁকি মারতে বোঝা গেল এটি একটি করাত কল। তো যাই হোক বন্ধুরা, চারিদিকে দেখলাম অগোছানো জঙ্গল, সরু ইটপাতা রাস্তা। ডান দিকে দেখছি একটা কাজলা কালো জল, একটা ডোবা মতন। তো জানি না আমরা যেখানে যাচ্ছি এই একটা দেখতে পাচ্ছি, এই একটা কি টার্কি পাখি বলেই আমার মনে হচ্ছে, মুরগির মতো দেখতে। তো যাই হোক, আমরা এই ডান দিক বাঁ দিক ফেলে আমরা একটু সামনের দিকে এগোই। দেখতে পাচ্ছি বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, কিন্তু পায়ের দিকে তাকালে মনে হচ্ছে কাদা প্যাচ প্যাচ করছে। শেষমেশ আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। আমরা এসেছি, এটি গোসাবা অঞ্চল বা গোসাবা শহর বলাই ভালো। এর একটা ইতিহাস তো আছেই, হ্যামিল্টন সাহেবের ইতিহাস, নিশ্চয়ই আপনাদের সামনে সেটা বলবো। আমরা হ্যামিল্টনের বাংলো বাড়ির সামনে একটু ছবি টবি তুলে নিই। দাঁড়িয়ে যান দাদা দিদি। হ্যাঁ, শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ির সামনে। আমরা একটু ফটোশ্যুট যেমন করব, আপনাদের এই এরিয়ার প্রতিচ্ছবিও ক্যামেরা ঘুরিয়েও আমি একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন, আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকের এর যে পরিবেশ পরিস্থিতি, আমার তো মনে হচ্ছে এই অযত্ন একটা অভাগা রূপে পড়ে আছে, মাঝখানে একটা কাঠের বাড়ি। তো যাই হোক, এর একটা তো ইতিহাস আছে, নিশ্চয়ই আপনাদের সামনে সেটা আমি বলার চেষ্টা করব। এখানে একটা ফলক দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ পদধূলি ধন্য, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে একটা সময় এসেছিলেন। চলুন একটু ইতিহাসের পাতায় চোখ রাখি। স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, ইনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি ভারতে এসে বাংলার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের সমবায় আন্দোলনের প্রতিকৃত। জন্ম এবং প্রারম্ভিক জীবন ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন 1860 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের অদূরে আরান দ্বীপে এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি 1880 খ্রিস্টাব্দে তাদের বোম্বাই স্থিত বাণিজ্য সংস্থার ম্যাকিনন ম্যাকেঞ্জির শাখা দেখাশোনার জন্য ভারতে আসেন। তিনি মার্গারেট এলিজাবেথকেও বিবাহ করেন। ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক এবং ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি তার কাছ থেকে গ্রাম পুনর্গঠন এবং সমবায় সমিতির প্রয়োজনীয়তার বিষয়েও পত্র আদান প্রদান মারফত পরামর্শ লাভ করতেন। আমরা বেরিয়ে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি থেকে। নেক্সট রবীন্দ্রনাথের একটা বাংলো বাড়ি আছে, সেদিকে আমরা এগোচ্ছি। তবে একটু বলা ভালো, খানিকটা হলেও অযত্নে পড়ে আছে এই বাড়িটা, দেখতে পেলাম। আর এক পশলা বৃষ্টি হলে এখানে তো আর যাওয়াই যাবে না, যা বুঝতে পারলাম। জয় আমাদের ভরসা, যেমন করে নিয়ে যাবে ঠিক তেমনি তেমনি করেই যাব। আমার সামনে দেখুন, দাস ট্রাভেলের একটি ছেলে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ির দিকে। হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি, খুব বেশি দূর নয় যেটা ইনি বললেন। এই রাস্তায় যেতে যেতে ডান দিকে দেখুন, এটি হচ্ছে গোসাবা ফেরিঘাট। খুব সুন্দর প্রতিচ্ছবি। এখানে প্যাসেঞ্জার জাতীয় ওই লঞ্চ বা বোটগুলো এখানে দাঁড়ায়। ঠিক এর উল্টো দিকে দেখতে পাচ্ছি গোসাবা থানা। হ্যাঁ, ঠিকই দেখেছি, এটি হচ্ছে গোসাবা থানা। ঠিক এই থানার অদূরেই হচ্ছে বেকন বাংলো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের
বাংলো বাড়ি। সামনে দেখতে পাচ্ছি টিকিট বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম 10 টাকা করে টিকিট। যাই হোক, আমরা 4টে টিকিট কেটে নিলাম। অর্থাৎ এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি দেখতে গেলে 10 টাকা পার হেড টিকিটের বিনিময়ে আপনাকে ঢুকতে হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িতে ঢুকে গেলাম। এরপরে আমরা দেখি এখানকার প্রতিচ্ছবি কি আছে কি নেই, সবটাই আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। গেটে ঢুকেই দেখতে পাচ্ছি সামনে 4 জন নারী বেষ্টিত একটা জলের ফোয়ারা। ভারী সুন্দর পরিবেশ, সবাই ছবি টবি তুলছে, আমরাও নিশ্চয় তুলব। এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি বললেও বেকন বাংলোর একটা ইতিহাস তো আছে। নাম বেকন হলেও এটা তৈরি করেছিলেন ভ্যানিয়েল হ্যামিল্টন নামে এক সাহেব। অর্থাৎ আমরা যে বাড়ি থেকে ঘুরে এলাম, ইনি ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা। 1903 সালে হ্যামিল্টন গোসভায় আসেন। এসেছিলেন মানুষের দুঃখ দুর্দশা দেখতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে জল জঙ্গলের দেশ গোসভা রাঙাবেলিয়া সার্জেলিয়া দ্বীপ ইজারা নিয়ে বাসিন্দাদের উন্নতির কাজ শুরু করেন। হ্যামিল্টন সাহেব 2টি বাংলো বাড়ি তৈরি করেন। একটি হচ্ছে আমরা যেখানে এখন বিলং করছি এটি, আর যেটা দেখে এলাম হ্যামিল্টনের বাংলো বাড়ি। চলুন আমরা এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কাঠের পরিকাঠামো। এই বাড়ির 4-5টা বারান্দা আছে। ভেতরটা দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার, এও সেই ভগ্নাদশা অবস্থা। আমরা একটুখানি প্রদক্ষিণ করি, দেখি চারিদিকটা কি অবস্থা। হ্যাঁ, চারিদিকেই তো দেখছি জঙ্গল জঙ্গল, খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে বলে আমার মনে হচ্ছে না। তবে সরু একটা 2 ফুটের বারান্দা চারিদিকে তৈরি করা আছে। সেখান থেকে আমরা একটুখানি ওই প্রদক্ষিণ যাকে বলে আর কি, সেটাই একটু করার শুধু চেষ্টা নয়, আমি যেমন দেখছি এর প্রতিচ্ছবি আপনাদের সামনেও খানিকটা হলেও আমি তুলে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে সব যে বাড়িটা বাঁদিকে আমার দেখতে পাচ্ছেন সবই তালাবন্ধ করা আছে। ভেতরে কিছুই নেই, ঘুটঘুটে অন্ধকার, যেটা ফাঁক থেকে দেখালাম। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি। এর যে বাউন্ডারি ভেতরটা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো বাড়ির এরিয়া, আমরা একটু ফটোশ্যুট করে নিই এবং চারিদিকটা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাই, দেখি এর প্রতিচ্ছবি কি বলছে। এখানে 2 জন বসে আছেন, হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা বোর্ড লাগানো আছে বেকন বাংলো, বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। যাই হোক, বোর্ডটা একটু কী কী লেখা আছে আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পূর্ণাঙ্গ মূর্তি। আমরা একটু এগিয়ে যাই, সামনে আর কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছেন সেখানে দেখতে পাচ্ছি এই যে বোর্ড লাগানো আছে, যা লেখা আছে আপনারা একটু পড়ে নেবার চেষ্টা করবেন। নিচে লেখা আছে ডক্টর তরুণ মণ্ডলের এলাকা উন্নয়নের অর্থে এটি নির্মিত। ডেট তারিখ সবই দেওয়া আছে, আপনারা দেখুন। ক্যামেরাটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট হলুদ রঙের কি একটা বাড়ি, সম্ভবত এটি ওয়াশরুম। সাইড ভিউ থেকে দেখুন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িটি। এই একটা জায়গা দেখতে পাচ্ছি, চারিদিকে পিলার তুলে, মাঝখানে ফাঁকা। এর প্রতিচ্ছবি ভারী সুন্দর, অনেকে বসছে এবং ছবি টবিও তুলছেন। এই একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে একটা মূর্তি তৈরি করা আছে যেটি গৌতম বুদ্ধের মূর্তি। যাই হোক, এটিও একটু দেখালাম। আর এই যে একটু ঘুরিয়ে দেখায়, এখানে নৃত্যরত মাদল বাজিয়ে আদিবাসীরা যে নৃত্য করছে তার প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। চলুন, যতটুকু পারলাম আপনাদের সামনে এই প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব। এই বেকন বাংলোর ঠিক উল্টো দিকেই হচ্ছে ফেরিঘাট। একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। আমরা সেই ফেরিঘাটের দিকেই এগিয়ে যাব। এখানে কি একটা বোর্ড লেখা আছে, দূষণমুক্ত গোসভা
সুন্দরী গোসাবা। দেখতে পাচ্ছেন ঠিক বেকন বাংলার উল্টো দিকেই হচ্ছে ফেরিঘাট, আমরা সেদিকেই এগোচ্ছি। বেকন বাংলো থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বোর্ডের দিকে। আমি একটু ঘুরিয়ে দেখাবো। আমার পেছনটা হচ্ছে বেকন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো বাড়ি যেটা বলা হয়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক তার উল্টো দিকে দেখুন, এই হচ্ছে বিদ্যাধরী নদী বা মাতলা নদী বলা হয়। এখানেই আমাদের বোর্ড এসে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে উঠে আমরা আবার যাব পক্ষীরালয়ের দিকে। যদিও পেছনের বাড়িটি হচ্ছে গোসাবা ব্লক, এটি একটি অফিস। ঠিক তার পেছনেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি। ওই যে আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে আছে। চলুন ধীরে ধীরে লঞ্চে আমরা উঠে পড়ি। লঞ্চে ওঠার সাথে সাথে দেখতে পাচ্ছি বাটি করে সাজানো চিংড়ি মাছের পকোড়া। হ্যাঁ, তাই বটে, সাথে শশার টুকরো। তো এখন সবাইকেই দেওয়া হচ্ছে। দুপুরের খাবার খেতে এখনও একটু দেরি আছে, তো তার মাঝে এই ব্যবস্থা। পকোড়ার ছবিটা একটু দেখালাম। আমরা সবাই গপ গপ করে গো গ্রাসে গিলছি, তার প্রতিচ্ছবি খানিকটা হলেও দেখানোর চেষ্টা করছি। গোসাবা রবীন্দ্রনাথের বাংলো বাড়ি থেকে বেরিয়ে এই জেটি ঘাট থেকে উঠে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। এখন যাচ্ছি পাখিরালয়ের দিকে। চিংড়ি পকোড়া খাওয়ার পর আবার এসে গেছে চা। আমরা সবাই চা খাচ্ছি। এখন বাজে মোটামুটি বেলা 1টা। এরপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে খানিকক্ষণ পরে। এখন তো পকোড়া খাওয়া হলো, চিংড়ি পকোড়া। চাটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে। আমি এখানকার বাথরুমটা একটু দেখাবার চেষ্টা করি। এই যে বাথরুমটা যদিও ছোট, সবই আছে, স্নান ফান করা যেতে পারে। বাথরুমের ছবিটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। জল টল সবই আছে। লঞ্চ যাচ্ছে, দেখতে পাচ্ছি খেয়া জাল ফেলে মাছ ধরছে। এদিকে আমাদের খাবার ডাক পড়ে গেছে। দুপুরের খাওয়া শুরু হয়ে গেল। বেসান না আজকের কি কি মেনু আছে? আজ 21/6/2025 তারিখ। দুপুরের খাওয়া চলছে। গুড। দেখি কি কি আইটেম আছে। ভাত পড়ে গেছে, লেবু, লঙ্কাটাকে সোজা করে রাখি, ক্যামেরাতে আসুক ভালো করে। ভাতে একটু খাল করি ভাই। হ্যাঁ, মাতলা নদীর মতো বাঁধ না ভেঙে যায়। ইনি হচ্ছেন শঙ্করবাবু, আমাদের ট্রাভেলের কর্ণধার। শঙ্করবাবু, সব ঠিক আছে তো? কি কি দিল এখন দেখি? ভাত, ডাল, লেবু, লঙ্কা, আলু ভাজা, এই তো? ও, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ফাইন ফাইন, চলো। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। একদিকে আমাদের লঞ্চ পাখিরালয়ের দিকে যেমন যাচ্ছে, দুদিকের প্রতিচ্ছবি দেখুন। তার মাঝে আমরা দুপুরের খাবার খাচ্ছি। এটা কি বলে? চিংড়ি ঝাল, চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি আবার দিয়ে গেল। ইলিশ মাছ দিচ্ছে, ইলিশ ভাপা বলে, তাই তো? এরপরে দিয়ে গেল পাঁপড় এবং তারপরে আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দুপুরের খাবারের পর আমের বাটি নিয়ে হাজির, দেখতে পাচ্ছেন। সকলকে আম দিচ্ছে, আমরা সকলেই আম নিচ্ছি, খাচ্ছি। তো খাওয়া দাওয়ার মধ্যে ফল খাওয়ানো, এটাও একটা এদের মধ্যে রীতি বা নীতি। যে যেখানে বসে আছে ঠিক তার কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেলের পথ নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাখিরালয় জেটি ঘাটে। আমরা নেমে পড়লাম পাখিরালয় জেটি ঘাটে। এই ঘাটের নাম পল্টন ঘাটও অনেকে বলে থাকে। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা হোটেলের পথে যাব। তার আগে খানিকটা এই পল্টন বা পাখিরালয়ের জেটি ঘাটটা ক্যামেরা দিয়ে ঘুরিয়ে আমাদের সামনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের লঞ্চ এখানে ভিড়ে গেছে, আমরা নেমে পড়লাম।
আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা পাখিরালয় ঘাট থেকে নেমে পায়ে হেঁটে চলে এলাম আমাদের এই তারামা গেস্ট হাউস। চলুন ধীরে ধীরে আমরা একটু হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করি। দেখতে পাচ্ছি বাঁদিকে যে বিল্ডিংটা, এটি হচ্ছে আমাদের হোটেল। এখন দেখি কোন রুমটা আমাদের দেয়। তো শুধু রুম নয়, আমাদের এয়ার কন্ডিশন ঘর নেওয়া আছে, সেখানকার প্রতিচ্ছবি নিশ্চয়ই আপনাদের সামনে দেখাবো। এই হচ্ছে সামনের পজিশন, সুন্দরবন তারামা গেস্ট হাউস, যেখানে ফোন নাম্বারও লেখা আছে, নোট করে নিতে পারেন। চলুন আমাদের হোটেলের ঘরের ভেতরের প্রতিচ্ছবিটা আপনাদের একটু দেখাই। এটি হচ্ছে লম্বা বারান্দা, বারান্দা সংলগ্ন সব ঘর। দেখুন, এই হচ্ছে আমাদের বেডরুম, ডাবল বেড। আমরা 4 জন থাকব। এখানে একটা বেড, ওদিকে একটা বেড। তো দুজন 4 জন, আমি, আমার মিসেস, আমার বিয়াইমশাই, বিয়ান মহাশয়া। তো যাই হোক, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার একটু চেষ্টা করি। তবে এক পলকে যদি বলা যায়, এয়ার কন্ডিশন ওরা চালু করেই রেখে দিয়েছে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন যেমন বটে, ঘরটাও বিশাল ঘর, সামনে চলাফেরার জায়গা আছে। আমি একটু বাথরুমটা খুলে দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে বাথরুম, কোমোড সিস্টেম, উপরে গিজার লাগানো আছে। যদিও এখন গরম, গিজার প্রয়োজন নেই, তো তবুও ফ্যাসিলিটি ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন দেওয়া আছে। আর এই চেয়ার, সেন্টার টেবিল, দুদিকে 2টো বড় বড় বেড, আর সামনে বাগান, লম্বা বারান্দা যেটা আপনাদের দেখালাম। এটা ড্রেসিং টেবিল। এই হচ্ছে আমাদের এই হোটেলের প্রতিচ্ছবি। যাই হোক, আমাদের পছন্দ। বড় বড় জানালা, বেশ ভালো। একটু বলে নিই বন্ধুরা, এই পাখিরালয় এলাকাতে যত হোটেল আছে, প্রত্যেকটা হোটেলে এখানে আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়ে থাকে। এটা এখানকার হচ্ছে ঐতিহ্য, যা আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল। আমরা সেই নৃত্য সঙ্গীত উপভোগ করছি। শুধু তাই নয়, এনারা বলেই দিয়েছিলেন যে সন্ধেবেলাকার যে টিফিন, যে খাবার ব্যবস্থা, সেটা ওই নৃত্য অনুষ্ঠানেই হবে। সেই মতো যে যার মতন খাবার নিয়ে সন্ধেবেলাকার যে টিফিন, সেটা আমাদের খাওয়া হচ্ছে এবং আমরা এই অনুষ্ঠান বসে উপভোগ করছি। শুধু তাই নয় বন্ধুরা, দেখুন, আমি এখানে নৃত্য অনুষ্ঠানে বাদ্যযন্ত্র দিয়ে এনাদের সাথে সঙ্গত করছি, যার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অংশগ্রহণ যেমন আমার গিন্নিও করেছেন এবং আমার বিয়ান মহাশয়া, উনিও এনাদের তালে তালে নাচছেন। এই ছিল পাখিরালয়ে সান্ধ্যকালীন নাচ এবং গান পরিবেশন। এরপর আমাদের হোটেলেই রাত্রের খাবার ব্যবস্থা ছিল, আমরা সেখানেই বসে খেয়ে নিচ্ছি। মেনু ছিল জিরা রাইস, ছিল আলু পটলের তরকারি, ডাল, লেবু, কাঁচা লঙ্কা, স্যালাড এবং সাথে ছিল খাসির মাংস। সব মিলিয়ে বেশ জমিয়ে রাত্রের খাবারটা খাওয়া হলো। এই ছিল সুন্দরবনের প্রথম দিনের প্রতিচ্ছবি। আপনারা দেখলেন। আপনারা অপেক্ষা করুন, আরও 2টো পার্ট আছে, সেটি পরপর আমি আপনাদের সামনে তুলে ধরব।